একটা আইন, কিন্তু সে আইন কি বদলে দিতে পারে পুরো দেশের রাজনৈতিক মানচিত্র, নাকি এটা শুধু শুরু আরও বড় কিছু ঘটনার? আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু তথ্য তুলে ধরব যা শুনে আপনার মনে একটাই প্রশ্ন জাগবে, আসলে কি ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে? কিছুদিন আগেও সব কিছু ছিল একরকম, ক্ষমতা, বিরোধিতা, রাজনৈতিক বক্তব্য সবই চলছিল পরিচিত ছন্দে, কিন্তু হঠাৎ করেই যেন সেই ছন্দ ভেঙে গেল। একের পর এক সিদ্ধান্ত, দ্রুতগতিতে আইন পাশ, আর তার সঙ্গে জড়িয়ে থাকা বড় বড় রাজনৈতিক নাম, সব মিলিয়ে পরিস্থিতি যেন নাটকীয় মোড় নিল। আর সেই মোড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান এবং শেখ হাসিনা। প্রথমে ঘটনাটা খুব সাধারণ মনে হতে পারে, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, এমন ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন নয়। কিন্তু এখানে প্রশ্নটা অন্য জায়গায়। কিভাবে এটি করা হলো এবং কেন এত দ্রুত করা হলো, এই দুই প্রশ্নের উত্তরই আসল রহস্য। শেখ হাসিনা দেশ ছাড়ার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনূস। সেই সরকার একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তখন অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো চূড়ান্ত পদক্ষেপ, কিন্তু এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। কারণ নির্বাহী আদেশ যত সহজে জারি করা যায়, তত সহজেই তা আদালতে চ্যালেঞ্জ করা যায়। আর ঠিক এই জায়গাতেই আসে নতুন মোড়। যখন নির্বাচনের পর তারেক রহমান ক্ষমতায় আসেন, তখন তিনি এমন একটি কৌশল নেন যে অনেকের কাছেই তা ছিল অপ্রত্যাশিত। তিনি সে নির্বাহী আদেশকে শুধু বহাল রাখেননি, বরং সেটিকে সংসদে বিল হিসেবে উপস্থাপন করে আইনে পরিণত করেছেন। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে খুব অল্প সময়ে, প্রায় নিঃশব্দে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটিই ছিল আসল চাল। এখন প্রশ্ন হচ্ছে, এই আইনের ভেতরে কি আছে? আইনটি মূলত সন্ত্রাস বিরোধী আইনের একটি সংশোধিত রূপ, কিন্তু এর প্রয়োগ এমনভাবে করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তরা সরাসরি অপরাধী হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ কেউ যদি প্রকাশ্যে বা এমনকি ব্যক্তিগত আলোচনায় ওই দলের পক্ষে কথা বলে, তাহলেও তাকে আইনের আওতায় আনা যেতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা হচ্ছে, এই আইনের আওতায় শাস্তি হতে পারে সর্বনিম্ন 4 বছর থেকে সর্বোচ্চ 14 বছর পর্যন্ত কারাদণ্ড। এখানেই শুরু হয় বিতর্ক। সমালোচকরা বলছেন এটি শুধু একটি দলকে নিষিদ্ধ করা নয়, এটি একটি মতাদর্শ, একটি রাজনৈতিক পরিচয়কেও অপরাধের পরিণত করার চেষ্টা। আর এর ফলে সাধারণ মানুষ আতঙ্কে পড়েছে, কারণ কে কোন কথায় আইনের আওতায় পড়বে তা নিয়ে স্পষ্টতা নেই। আরও চমকপ্রদ বিষয় হলো, এই বিলটি সংসদে উপস্থাপনের পর খুব অল্প সময়ের মধ্যেই পাশ হয়ে যায়। এমনকি অনেক সংসদ সদস্য অভিযোগ করেছেন তারা বিলটি পড়ার পর্যন্ত সময় পাননি। এই দ্রুততার পেছনে কারণ কি ছিল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল একটি সুপরিকল্পিত পদক্ষেপ, কারণ সময় দিলে বিরোধিতা বাড়তে পারত, আন্তর্জাতিক চাপ আসতে পারত, কিংবা আদালতের মাধ্যমে এটি আটকে যেতে পারত। তাই দ্রুত সিদ্ধান্ত, দ্রুত বাস্তবায়ন, এই কৌশলে নেওয়া হয়েছে। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, এর প্রভাব কি? আইনটি কার্যকর হওয়ার পর থেকে রাজনৈতিক মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। একটি বড় দল কার্যত নিষিদ্ধ হয়ে পড়েছে। তাদের অনেক নেতাকর্মী আত্মগোপনে, কেউ কেউ আইনি লড়াইয়ে ব্যস্ত। এই অবস্থায় ক্ষমতাসীন দল এবং তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষেত্রটি নিজেদের মতো করে সাজানোর সুযোগ পাচ্ছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় কাঠামো, সবখানেই প্রভাব বিস্তারের একটি প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলছে, এটি কি গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি এটি একটি রাজনৈতিক প্রতিশোধ? তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার আরেকটি দিক আছে যা অনেকেই হয়তো ভাবছেন না। ইতিহাস বলছে রাজনীতিতে কিছু স্থায়ী নেই। আজ যে ক্ষমতায়, কাল সে নাও থাকতে পারে, আর আজ যে নিষিদ্ধ, কাল সে ফিরে আসতেও পারে। তাহলে প্রশ্ন হলো, এই আইনের নজির ভবিষ্যতে কিভাবে ব্যবহার হবে? যদি ক্ষমতার পালাবদল ঘটে, তাহলে কি একই আইন অন্য দলের বিরুদ্ধে ব্যবহার করা হবে? তাহলে কি একটি বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই পাওয়া যাচ্ছে না। কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই সিদ্ধান্ত শুধু বর্তমান নয়, ভবিষ্যতের রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটি হয়তো সেসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ এটি শুধু একটি দলের গল্প নয়, এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো, আইনের ব্যবহার এবং ক্ষমতার কৌশল নিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। শেষ পর্যন্ত সময় বলে দিবে এই পদক্ষেপ ছিল স্থিতিশীলতার জন্য, নাকি একটি নতুন অস্থিরতার সূচনা। আপনার কি মনে হয়, এটি কি প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত, নাকি ভবিষ্যতের জন্য একটি ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত? ভাবুন, কারণ এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।